আমার নাম সানজিদা। তখন আমার বয়স মাত্র ৯.৫ বছর। বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমি। আমার মায়ের খুব কম বয়সেই বিয়ে হয়েছিল। বাবার বয়সের তুলনায় মায়ের বয়স খুবই কম ছিল। সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ করেই আমাদের জীবনে একটা বড় ঝড় আসে। একদিন মাঝরাতে হঠাৎ করেই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোররাতের দিকে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যান। বয়সটা নিতান্তই কম ছিল বলে বাবা হারানোর ব্যথাটা তেমন অনুভব করতে পারিনি। মা খুব কম বয়সেই বিধবা হলেন। তবে বাবা আমাদের জন্য যা রেখে গিয়েছিলেন তাতে আমাদের কোনো কিছুতে কখনোই কষ্ট পেতে হতো না। তার কিছুদিনের মধ্যেই মায়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য মামারা উঠে পড়ে লাগেন। তারপর মায়ের বিয়ে ঠিক হলো একজন বয়স্ক লোকের সাথে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মায়ের বিয়ের পরে আমি মামাবাড়িতেই থাকতাম। তখন খুব ছোট ছিলাম। বাবাকে হারিয়েছি, এখন মাকে ছাড়াও থাকতে হতো। মায়ের কাছে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতাম। সপ্তাহে একদিন গেলেও মায়ের কাছে যেতাম, আর পরদিন মামারা গিয়ে নিয়ে আসতেন। ছোট ছিলাম বলে বড়দের এই ব্যাপারগুলো ঠিক বুঝতাম না। মায়ের দ্বিতীয় স্বামী মানে আমার দ্বিতীয় বাবা আমায় নিয়ে খুব ঝামেলা করতেন। মায়ের সাথে তিনি আমাকে একদমই পছন্দ করতেন না। প্রথমে অমত না করলেও পরবর্তীতে আমাকে মেনে নিতে তার ঘোর আপত্তি ছিল। তাই আমি মামাদের কাছেই থাকতাম। ওই বাড়িতে আমাকে খুব একটা যেতে দিত না। আস্তে আস্তে আমিও মানিয়ে নিলাম। তারপর মায়ের উপর শুরু হয় অত্যাচার। ওই লোক প্রতিদিন নেশা করতেন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মাকে প্রতিদিন মারধর করতেন। বাবা আমাদের জন্য যে টাকা পয়সা সম্পত্তি রেখে গিয়েছিলেন সেসব নিজের নামে করে দেওয়ার জন্য মায়ের উপর চাপ সৃষ্টি করতেন। আমার দ্বিতীয় বাবা যদি ভালো মানুষ হতেন তাহলে তাকে সব দিয়ে দিতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি টাকা পয়সা সম্পত্তি সব নষ্ট করে ফেলতেন। তারপর আমাদের মা মেয়েকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হতো। তখন আর মামারাও ফিরে তাকাতেন না। আমার মা মানিয়ে নেওয়ার খুব চেষ্টা করেছিলেন, কিন্তু সহ্য করতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন ডিভোর্স দেওয়ার। তারপর বেশ যুদ্ধ করে ডিভোর্সটা হয়ে যায়। তারপর আমি আর মা আবার একসাথে থাকতে শুরু করি, আমার প্রথম বাবার রেখে যাওয়া স্মৃতির সেই বাড়িটাতে। মাকে নিয়ে লোকজন খুব খারাপ কথা বলতো। এই সমাজে ডিভোর্সি মেয়েদের সবাই ঘৃণার চোখেই দেখে। কিছুদিন এভাবেই কেটে যায়। তখন আমার বয়স মাত্র ১২ কি ১৩ বছর। তখন সবাই আমার বিয়ে দেওয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু বিয়ে কি জিনিস সেটা বোঝার মতো বয়স তখনও আমার হয়নি। বান্ধবীদের সাথে গ্রামের স্কুলে পড়তে যাওয়া আর পাশের বাড়ির সাবিনার সাথে পুতুল খেলায় আমার দিন কেটে যেত। আমার বিয়েটাও পরে ঠিক হয়ে যায়। আমার বিয়ে, অথচ এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আর জেনেই বা কী করতাম? এই বিয়েটাও আমার কাছে বেশ একটা পুতুল খেলার মতোই ছিল। বাবা থাকলে হয়তো এসব কিছুই হতো না। বিয়ের আগের দিন কিছু কিছু আত্মীয় স্বজন আসতে শুরু করে। সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। প্রতিদিনের মতো সকালে আমার বান্ধবী সাবিনাদের বাড়িতে যেতে চাইলে মা নিষেধ করেন। আর মা বলল, এখন থেকে এসব খেলাধুলো বন্ধ, বেশ যথেষ্ট হয়েছে পাড়া বেড়ানো, এখন থেকে স্বামীর সংসারের দিকে মন দাও। আমি ভেংচি কেটে মন খারাপ করে ঘরে চলে আসি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তিনি আমার ছোট মামার পরিচিত। আমাদের এলাকাতেই ছোটখাটো বেসরকারি একটি চাকুরি করেন। বাবা মা নেই, একটা বোন ছিল, তাকে বিয়ে দেয়া হয়েছে। আমার স্বামীর নাম রবিউল। আমরা মা মেয়ে দুজন একা এত বড় একটা বাড়িতে থাকি, তাই মামারা চেয়েছিলেন এমন কারুর সাথে বিয়ে দিতে যে আমাদের বাড়িতেই থাকবে এবং আমাকে আর মাকে দেখাশোনা করতে পারবে, কারণ বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা খুবই দরকার ছিল, আর মামারাও নিশ্চিন্ত থাকতে পারবেন। তারপর আমার বিয়েটা হয়েই গেল। আজ আমার ফুলশয্যা, ভারী শাড়ি আর গহনাগুলো যেন আমায় ঝাঁপটে ধরেছে। সারা দিনের ক্লান্তির কারণে কখন যে ঘুমিয়ে পড়ি তা বুঝতেই পারিনি। হঠাৎই কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি আচমকা উঠে বসলাম। দেখি ওই লোকটা, মানে আমার স্বামী। তারপর উনি যেন কি বলেছিলেন, কিন্তু আমি কিছুই শুনছিলাম না, কারণ তখন আমার প্রচুর খিদে পেয়েছিল। মনে মনে ভাবছিলাম এখন গিয়ে মাকে বলবো খাইয়ে দিতে, তারপর মায়ের সাথেই ঘুমাবো। এর মধ্যে ওই লোকটা আমার কাছে আসতে শুরু করে। আমি খুব ভয় পেয়ে যাই। তিনি যখন আমায় জড়িয়ে ধরলেন তখন আমি ছাড়ানোর খুব চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে উঠলাম না। তারপরে তার হাতে কামড় বসিয়ে দৌড়ে মায়ের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মা এখনও ঘুমায়নি, হয়তো একা ঘরে বসে কান্না করতেছিল, হয়তো বাবার কথা খুব মনে পড়ছিল। আমি যেতেই তাড়াহুড়ো করে চোখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, কিরে সানজিদা, তুই এখানে কেন, আর জামাই কোথায়? আমি বললাম, মা ওই লোকটা ভালো না, আমি তার সাথে থাকব না, আমি তোমার সাথে ঘুমাবো। তার আগে কিছু খাইয়ে দাও তো, খিদে যা আর সহ্য হচ্ছে না। তারপর মা কিছু বলতে গিয়েও বললেন না,
খুব যত্ন করে খাইয়ে দিল। খাওয়া শেষে আমাকে আবারও ওই রুমে নিয়ে গেল আর আমার স্বামীকে বলল, তুমি কিছু মনে করো না, ছোট তো, 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। এই বলে মা চলে গেলেন আর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে স্কুল থেকে ফিরে সাবিনাদের বাড়িতে বসে খেলছিলাম। সারাদিন খেলাধুলা শেষে বাড়িতে ফিরতেই মা খুব বকাঝকা করেন। মা বলল, সানজিদা, তুই এখনও ছোট বাচ্চাটি নেই, তোর বিয়ে হয়ে গেছে, এখনও পাড়া বেরিয়ে চললে হবে? সংসারের কাজ কবে শিখবি? আর বরের যত্ন আত্মীয়ই বা কে করবে শুনি? আমি মায়ের কথায় পাত্তা দিলাম না। এইভাবে প্রতিদিন রাতে আমার স্বামী আমার কাছে আসতে চাইলে আমি মায়ের কাছে চলে যেতাম, আর এতে উনি খুব রেগে যেতেন। মা শুধু একটা কথাই বলতো, ছোট তো, ঠিক হয়ে যাবে। নতুন নতুন কিছু না বললেও পরে একদিন রাতে ও খুব ঝামেলা করল। সেদিনও মায়ের মুখের উপর বলল, ছোট মেয়ে তো বিয়ে দিয়েছেন কেন? এই মেয়ের সাথে থাকা কোনোভাবেই সম্ভব নয়। প্রতিদিন এভাবে চলতে থাকলে ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তাছাড়া এই বাচ্চা মেয়েকে দেখলে আমার কোনো আগ্রহই আসে না। কেন যে বিয়ে করেছিলাম একে? আমি ভয়ে জড়সড় হয়ে ওদের সব কথা শুনছিলাম। মা আমার বরের কাছে খুব অনুরোধ করে যাতে আমাকে ডিভোর্স না দেয়, কারণ মা বোঝেন একজন ডিভোর্সি মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আমার স্বামীও সেদিন জেদ ধরেছিলেন যে কাল সকালেই তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন আর আমাকে ডিভোর্স দেবেন। তারপর মা তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে কি বললেন আমি জানি না। তারপর থেকে তিনি বেশ শান্ত হয়ে গেলেন। তিনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন আর মা আমাকে ঘুমাতে বলে নিজের ঘরে চলে যান। এরপর থেকে আমার স্বামী খুব পরিবর্তন হয়ে যায়। রাতে আমার কাছে আসার চেষ্টা করে না, উল্টো আমাকে ঘুমাতে বলেন। সন্ধ্যের পরেই আমি ঘুমিয়ে যেতাম আর ঘুম ভাঙত সেই সকাল 8টায়। এখন আমি সারাদিন সাবিনাদের বাড়িতে থাকলেও মা আর বকাবকি করেন না। সবকিছু কেমন যেন বদলে গেছে, তবে মনে মনে বেশ খুশি হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার স্বামী আর মা একসাথে গোসলখানা থেকে বেরোচ্ছে। মা আমাকে দেখে কিছুটা ইতস্তত হয়ে বলল, তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে চলে আয়, নাস্তা দিচ্ছি। আমি হাতমুখ ধুয়ে খাবার টেবিলে যেতেই দেখি মা আর আমার বর দুজন হেসে কথা বলছে। আমাকে দেখেই দুজন চুপ হয়ে গেল। একদিন রাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি একাই রুমে। ওনাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলাম, তাকে কোথাও পেলাম না। এত রাতে কোথায় যেতে পারে? তারপরে ভাবলাম মাকে গিয়ে বলি। মায়ের ঘরের কাছে যেতেই দেখি মায়ের রুমে আলো জ্বলছে। আর একটু কাছে যেতেই মায়ের রুম থেকে হাসির আওয়াজ শুনতে পাই। মায়ের রুমের সামনে একটু ফুলদানি রাখা ছিল। ঘুমের চোখে হাঁটতে গিয়ে অসাবধানতায় হাতে লেগে ফুলদানিটা পড়ে যায় আর খুব জোরে একটা শব্দ হয়। ফুলদানিটা তুলে জায়গা মতো রেখে আমি যখনই মায়ের রুমে ঢুকতে যাব তার আগেই মা রুম থেকে বেরিয়ে আসে আর অদ্ভুতভাবে আমার উপর রেগে যায়, চেঁচামেচি শুরু করে। সেদিন মা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিল। মা খুব রেগে যায় আর বলতে শুরু করল, সারা দিন তো আমাকে জ্বালাস, রাতের বেলাতেও শান্তিতে থাকতে দিবি না? মাঝরাতে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিস কেন? হঠাৎ করে এত সামান্য ব্যাপারে মায়ের রেগে যাওয়ার কারণ আমি তখন বুঝতে পারিনি। আমি ভয়ে আর কিছুই বলতে পারিনি। চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ি। এভাবে প্রায় রাতেই ঘুম ভেঙে গেলে আমি আমার বরকে পাশে দেখতাম না। ভয়ে কিছু বলার সাহস পেতাম না, যদি আবার মা রেগে গিয়ে আমাকে মারে। একদিন সকালে সাবিনাদের বাড়িতে খেলতে যাই, কিন্তু ওই দিন সাবিনাও বাড়িতে ছিল না। ওর মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল, তাই মন খারাপ করে আবার বাড়িতে চলে আসি। ঘরে ঢুকতেই দেখি আমার স্বামী মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আমাকে দেখে দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। ছোট ছিলাম বলে এসব নিয়ে খারাপ কোনো ভাবনা আমার মাথাতেই আসেনি। এর কিছুদিন পরে আমার মামাতো বোন আর ওর স্বামী আমাদের বাড়িতে বেড়াতে আসলো। আপু আমাকে খুব ভালোবাসত। মামাতো বোন বেড়াতে আসাতে আমার বরের মুখ কালো হয়ে গেল। আপু খুব বুদ্ধিমতী ছিল। আমার বরের আচার আচরণ লক্ষ্য করে আমাকে বেশ কিছু বোঝাতে চাইতেন, কিন্তু আমি এতটাই সরল ছিলাম যে ওসব বোঝা তো দূরের কথা, কানেই তুলতাম না। আপু চলে যাওয়ার সময় শুধু একটাই কথা বলেছিল, তুই কখনো পড়াশোনা ছাড়িস না, মন দিয়ে পড়াশোনা করবি, আর তোর আপু সব সময় তোর পাশে আছে। সঞ্জিদা, সামনে তোকে খুব বড় ধাক্কা সহ্য করতে হবে, তৈরি থাকিস বোন। এভাবেই আমার জীবন থেকে কয়েকটা বছর কেটে যায়। যখন বিয়ে হয়েছিল তখন স্বামীকে আকৃষ্ট করার মতো রূপ, যৌবন বা শারীরিক গঠন কিছুই ছিল না আমার। এখন আমি পূর্ণ বয়স্ক যুবতী, চেহারায় লাবণ্য এসছে, শারীরিক গঠন সুন্দর হয়েছে। এখন আমার স্বামী সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে। কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছু একটা নিয়ে মায়ের সাথে আমার বরের প্রায় ঝগড়া চলতে থাকে।
আমার স্বামী কিছুদিন ধরে আমাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছে। সে আর এই বাড়িতে থাকতে চাইছে না। কিন্তু এত বড় বাড়িতে মাকে একা রেখে কিভাবে যাব? আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিন রাতে ঝগড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসলাম আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলাম। শব্দটা মায়ের ঘর থেকে আসছে। আমি মায়ের রুমে গিয়ে দেখি তাদের দুজনের মধ্যে খুব তর্ক হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে আমার মা আমার বরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি রুমে ঢুকতেই স্বামী আমাকে দেখে এক ধাক্কায় মাকে মেঝেতে ফেলে দেয়। এইসব দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে যাই। আমি নিজের রুমে চলে আসি। আমার স্বামী রবিউলও আমার পিছন পিছন আসে। আমি খাটের উপর বসে পড়লাম। রবিউল আমার পা দুটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, সানজিদা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি তো তোমার স্বামী, একটা বার আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে খুব সুখে রাখব। আমরা এখানে আর থাকব না, আমরা দূরে কোথাও চলে যাব। আমি কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপ করে বসে রইলাম। আসলে আমি তখন ছোট ছিলাম, তার চাহিদা পূরণ করার জন্য যোগ্য ছিলাম না, তাই তিনি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। তখন আমার মা খুবই কম বয়সে একজন ডিভোর্সি মহিলা ছিলেন। তিনি চাননি আমিও তার মতো এতটা কষ্টের সম্মুখীন হই। তাই আমার বরের সাথে মায়ের চুক্তি হয়েছিল, যতদিন পর্যন্ত না আমি বড় হব ততদিন পর্যন্ত ওর সব চাহিদা আমার মা মেটাবে। আমার ভালোর কথা ভেবে এত বড় একটা অন্যায় কাজ করতে তারা 2 বার ভাবল না। তারা কি একটাবারও ভাবল না এই কথা জানাজানি হবার পরে আমি কিভাবে আমার মাকে সম্মান করব আর আমার বরের সাথে সংসার করব? ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আজ বাবা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। বাবাকে খুব মিস করছিলাম। আমার এই জঘন্য কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আমার আর্তনাদ যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। সারা রাত এইভাবেই পাথরের মতো বসেছিলাম। ভোর রাতের দিকে হঠাৎ করেই মায়ের ঘর থেকে একটা বিকট শব্দ এলো। আমি তাড়াহুড়ো করে মায়ের ঘরের দিকে যাই। মাকে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। আমার কাছে সবকিছু ঠিক মনে হলো না। এভাবেই কিছু সময় কেটে যায়। বাড়িতে আস্তে আস্তে লোক জড়ো হয়। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকতেই মায়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়। আমি মায়ের নিথর দেহের পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মায়ের রুম থেকে একটা নোট পাওয়া যায়, যাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সানজিদা, আমায় ক্ষমা করে দিস মা। তোর মা খুব খারাপ। এই সমাজ আর তোর সামনে মুখ দেখানোর কোনো উপায় নেই আমার। বাড়িতে পুলিশ আসে, ঘটনার তদন্ত করা হয়। পুলিশ তদন্ত করে জানালেন আমার মা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মূলত এই বিষয় নিয়েই হয়তো রবিউল ও মায়ের সাথে কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে আমার একমাত্র সঙ্গী ছিল আমার সেই মামাতো বোন। পাপ কাজে লিপ্ত হলে তার পতন অবশ্যম্ভাবী। এইটুকু বয়সে এত কিছুর মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। প্রতিটা মুহূর্তে আপু আমাকে সাপোর্ট করে গেছে। আপুদের বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করি, এখন একটা ভালো চাকরিও করি। সব কিছুর পরেও সেই বিষাক্ত অতীতের কথা আমি ভুলতে পারিনি এখনও, আর না আমি কোনোদিন ভুলতে পারবো। সেই দিনের পর থেকে ওই লোকটার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সত্যি কি এমনটা হওয়া খুব দরকার ছিল? আজও প্রতিটা রাত আমার কাছে আতঙ্কের। নতুন করে কাউকে জীবনে জড়াতে এখনও আমি ভয় পাই। বড্ড একা আমি, বড্ড ক্লান্ত। চোখের প্রতিটা জলের বিন্দু জানি আমি ভালো নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।